অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। জনাব শিপন হালদার, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমরা শিরোনামগুলো পড়ে এসে তারপরে আপনার সাথে আলোচনায় যাচ্ছি। আমি পত্রিকার শিরোনামগুলো পড়ছি। শুরুতে আমার হাতে রয়েছে প্রথম আলো। তারা আজকে শিরোনাম করেছে, খাগড়াছড়ি থেকে সংঘাত রাঙামাটিতেও, নিহত 4, পাহাড়ি বাঙালি সংঘর্ষ, জমি দখলে অপ্রতিরোধ্য হাসানাত আবদুল্লাহ, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, পার্বত্য পরিস্থিতি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা। ইত্তেফাক শিরোনাম করেছে, খাগড়াছড়ির পর সংঘাত ছড়িয়ে পড়েছে রাঙামাটিতে, নিহত 4, বায়তুল মোকাররম মসজিদে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। সমকালের শিরোনাম, সংঘাতে অশান্ত পাহাড়, নিহত 4, রাজনীতি বন্ধের বিপক্ষে ছাত্র সংগঠনগুলো, 8 জনের সংশ্লিষ্টতা, দায় স্বীকার 6 শিক্ষার্থীর। বাংলাদেশ প্রতিদিন, হঠাৎ অশান্ত পাহাড়, সেনা টহলে হামলা, গুলিতে নিহত 3, 144 ধারা জারি। বাইডেনের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে ডক্টর ইউনূসের, গণতন্ত্র এখনও বিপদমুক্ত নয়, তারেক রহমান বলেছেন এই কথা। যুগান্তরের শিরোনাম দেখব, পাহাড়ে সংঘর্ষে নিহত 4, খাগড়াছড়ির জেলা সদর ও রাঙামাটি শহরে 144 ধারা জারি। স্বীকারোক্তিমূলক জবানবন্দি, দাবির 6 শিক্ষার্থীর। দেশ রূপান্তর রয়েছে, অশান্ত পাহাড়ে নিহত 4, পরিবর্তনের হাওয়ায় প্রাপ্তি 15 লাখ কোটি, রাজনীতি বন্ধ নয়, সংস্কার চায় ছাত্র সংগঠনগুলো। বণিক বার্তার শিরোনাম দেখব, নিঃশেষের কাছে বিবিআনা গ্যাস ফিল্ডেই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ঝুঁকি, জরিপ ফলাফল কি সবসময় ক্ষমতাসীনদের তুষ্ট করেছে? দ্য ডেইলি স্টার, চিটাগং টেন্সেস 4 killed in violence, ঢাকা ইউনিভার্সিটি হল অফিসিয়াল ফেল টু টেক সুইফট অ্যাকশন, তুফাজ্জল ডেথ মব লাইসিং। এই ছিল আজকের শিরোনাম। একটি বিষয় নিয়েই আজকে সবাই পত্রিকার শিরোনাম করেছে প্রথম পাতায় বড় করে, সেটি হচ্ছে পাহাড়ে সংঘর্ষ, নিহতের খবর আসছে। সেখানে আজকে সরকারি প্রতিনিধি দল, অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে একটি দল সেখানে যাবে। পরিস্থিতি শান্ত রাখার জন্য আহ্বান জানানো হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। আপনার বিশ্লেষণ জানতে চাই। দেখেন, পাহাড় হঠাৎ করে অশান্ত, বিভিন্ন পত্রিকার শিরোনাম আপনি পড়ছিলেন। হঠাৎ করে কেন অশান্ত, এই প্রশ্ন কিন্তু এখন জনমনে। যখন অন্তর্বর্তীকালীন সরকার দেশ পুনর্গঠনের সংস্কারে হাত দিয়েছে, যখন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তরুণ প্রজন্ম দেখছে, ঠিক সেই মুহূর্তে পাহাড়কে অশান্ত করার একটি চক্রান্ত বা পায়তারা আমরা দেখতে পাচ্ছি। দেখবেন যে ইউপিডিএফের যে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড পাহাড়ে চলে, অর্থাৎ সাধারণ পাহাড়ি বাঙালিদের মধ্যে এক ধরনের অসন্তোষ দানা বাঁধে, তাদের উপরে নির্যাতন চালানো হয়, তাদের উপরে হত্যাযজ্ঞ চালানো হয়, চাঁদাবাজি চালানো হয়, দখল নৈরাজ্য চালানো হয়। এবং ইউপিডিএফ কী করলো? শেষ পর্যন্ত সেনাবাহিনীর উপরে হামলা চালালো, তাদের উপরে গুলি বর্ষণ করলো। আত্মরক্ষাতে সেনাবাহিনী তখন গুলি বর্ষণ করেছে। ঘটনার শুরুর থেকেই যদি একটু বলি, 18 সেপ্টেম্বর একটি মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে খাগড়াছড়িতে গণপিটুনিতে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে। এটা উত্তেজিত জনতা করেছে। এই ঘটনার প্রতিবাদে পরদিন দীঘিনালা কলেজে একটা বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিল যাওয়ার সময় পথেই ইউপিডিএফ কর্মীরা গুলি বর্ষণ করে, তাদের উপরে হামলা করে। তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, উত্তেজনা ছড়িয়ে পড়ে। 60টার উপরে দোকানে তারা আগুন ধরিয়ে দেয়, ভাঙচুর করে, লুটপাট করে, সাধারণ ঘরবাড়িতেও তারা হামলা চালায়। একদম উত্তেজনা, নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করে, তাণ্ডব চালায় আপনি দেখবেন। এবং তার পরদিন কি হলো, যে 6 জন যে আহত ছিল তার মধ্যে একজন ছিল মুমূর্ষু অবস্থায়। তাকে যখন হাসপাতালে স্থানান্তর করতে নিয়ে যাওয়া হবে, তখনই কিন্তু ইউপিডিএফ সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপরে হামলাটা চালালো এবং তারা আত্মরক্ষাতে গুলি চালালো এবং এই গুলিতে 3 জন নিহত হলো। এই সংঘর্ষের ঢেউ কিন্তু আমরা দেখেছি রাঙামাটিতেও একজন মারা গেছে এবং রাঙামাটিতে পড়েছে, সেখানেও সংঘর্ষ হয়েছে, একজন নিহত হয়েছে। এবং এই যে ঘটনার পরম্পরা দেখছি, 3 পার্বত্য জেলাকে অস্থিতিশীল করার যে একটা অপচেষ্টা, যে পায়তারা, এবং আমরা যে অস্থিতিশীলতা দেখছি, সেটা সরকারকে বিব্রতকর করার চেষ্টা ছাড়া আমার কাছে আর কিছুই মনে হচ্ছে না। এবং ইউপিডিএফ সন্ত্রাসীরা যেভাবে পাহাড়ে উত্তেজনা তৈরি করছে, অশান্তি তৈরি করছে এবং প্রাণহানির ঘটনা ঘটাচ্ছে, সেই জায়গাতে বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে আমি আশা করি। কেননা এই পাহাড়ের সবার জীবনের নিরাপত্তা দরকার, পাহাড়ের শান্তি দরকার। এই শান্তি যারা বিনষ্ট করবে, অর্থাৎ শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় এখন সময়ের দাবি। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা নেতৃত্বে
এক সরকারের প্রতিনিধি দল আজকে দুপুরের দিকে সেখানে যাবেন এবং সেখানে ঘটনাস্থল পরিদর্শন করবেন, সব শ্রেণী পেশার কমিউনিটি লিডারদের সাথে কথা বলবেন, প্রশাসনের সঙ্গে কথা বলবেন, তারপরেই কার্যকর পদক্ষেপ বা আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমি বিশ্বাস করি। আপনি দেখবেন যে এই ঘটনার পরপরই অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু গণমাধ্যমে একটা বিবৃতি দিয়ে সবাইকে আশ্বস্ত করেছেন যে সরকার দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে, সবাই যেন শান্ত থাকে, অর্থাৎ কোনো উত্তেজনা ছড়িয়ে না পড়ে, এই সংঘর্ষ যেন আরও ছড়িয়ে না পড়ে এবং সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন। আমিও সেটি মনে করি যে এই মুহূর্তে সবাইকে শান্ত থাকা খুবই জরুরি এবং পাহাড়ে শান্তি আনার কোনো বিকল্প নেই। কেননা বেশ কিছু সংগঠন, উগ্রবাদী, জঙ্গিবাদী এবং আদিবাসী সংগঠন, যারা আশপাশের দেশ থেকেই কিন্তু তাদেরকে প্যাট্রোনাইজ করা হয় এবং পাহাড়ে অশান্ত স্থিতিশীল করার জন্য এক ধরনের চক্রান্ত কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই চলে আসছে। যারা এই চক্রান্তগুলো করে মূলত ওখানে পাহাড়কে অশান্ত করার জন্য, সেই বাহিনী কি খুব বেশি শক্তিশালী সরকার থেকে? দেখেন, প্রথম কথা হচ্ছে ভৌগোলিকভাবেই রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের যে অবস্থান সেটি কিন্তু একেবারেই এক পাশের এবং তার পাশটা আপনি দেখবেন যে মিয়ানমার রয়েছে, মিজোরাম রয়েছে, ত্রিপুরা রয়েছে, আসাম রয়েছে, অর্থাৎ সেভেন সিস্টার্সের সীমানা লগ্ন। সুতরাং এই জায়গাটায় পাহাড়ে অপরাধ করার জন্য অপরাধ করে দেখা যায় জায়গা, সেখানে নিরাপদ জায়গা স্থল বলা হয় এবং আশপাশে যারা সন্ত্রাসী, যে জঙ্গি সংগঠন, বিচ্ছিন্নতাবাদী, তারা পাশের দেশে অপরাধ সংগঠন করে তারা কিন্তু পাহাড়ে এসে আশ্রয় নেয় এবং সেটা কিন্তু সীমান্তের এপার ওপার। আপনি দেখবেন যে মিয়ানমার থেকে যেভাবে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে এবং নাপ নদী কেন্দ্রিক যেভাবে তারা চলে আসছে, এখানে তো আপনি নিরস্ত্র নিরীহ রোহিঙ্গাদের উপরে গুলি বর্ষণ করতে পারবেন না, তাদের যে জীবন রক্ষার্থে তারা আসছে। এই যে ব্যাপারগুলো ঘটছে, একইভাবে অপরাধের একটা রাজ্য সেখানে তৈরি হয়েছে। আপনি দেখবেন ইয়াবা থেকে শুরু করে যে ধরনের মাদকের যে অবাধ যে পাচার, সেটা আখড়াটা এবং সেখান থেকেই সে মাদকগুলো এসে কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, সেটাও কিন্তু প্রকারান্তরে তরুণ সমাজকে বিপদগামী করছে। এখন সেটি আপনি বলছিলেন যে এখন মানুষের দাবি এবং সময় এসেছে এদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য, নেওয়ার সময় এখন। জি, আমরা সেটি প্রত্যাশা করি। যুগান্তর সহ আরও অনেক পত্রিকা শিরোনাম করছে, আমি যুগান্তরের শিরোনামটি পড়ছি যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, ঢাবির 6 শিক্ষার্থী, তোফাজ্জলের মৃত্যু মানতে পারছে না কেউ। এবং একই সাথে এটুকু বলতে চাই, শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফেরাতে হবে, শিক্ষক শিক্ষার্থী ছাত্রনেতাদের মত। দেখেন, তোফাজ্জলকে ভাত খেতে দেয়া হলো, সে তার খাবারটা যখন পরিবেশন করার পরে তাকে জিজ্ঞেস করা হলো যে খাবারটি কেমন, তোফাজ্জল বলল যে আলহামদুলিল্লাহ ভালো। খাওয়ার পরবর্তীতে যে ঘটনা ঘটলো এটা বর্বরচিত, অমানবিক, পাশবিক, এটা ছাত্র সমাজের কাছ থেকে কোনোভাবে আশা করা যায় না। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড, সেখানে শুধু শিক্ষা দেওয়া হয় না, পাঠ্যপুস্তকের শিক্ষা না, সেখানে কিন্তু একটা মানুষ গড়ার কারিগরও এই ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে মানবিকতা বিপর্যিত শিক্ষা, নৈতিকতা বিপর্যিত শিক্ষা, সেখানে একজনকে ভাত খেতে দিয়ে তার পরবর্তীতে তাকে চাঁদা দাবি করে পরিবারের কাছে চাঁদা না পেয়ে পিটিয়ে হত্যা করার ঘটনা, এটি ন্যাক্কারজনক, ধিক্কারজনক। আমি নিজেও ব্যক্তিগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে লজ্জিত এবং অনুতপ্ত যে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা পড়াশোনা করেছি, এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী তারা কিন্তু নেতৃত্ব দিচ্ছে, অর্থাৎ বাংলাদেশকে প্রকারান্তরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথাও আমি বলবো, সেখানেও কিন্তু এরকম একটা নেক্কারজনক ঘটনা ঘটেছে, পিটিয়ে হত্যা। এই যে মব জাস্টিস, আইন হাতে তুলে নিতে হবে কেন? সেখানে আইন প্রশাসন রয়েছে, যদি কেউ অপরাধী হয় আমাদের দায়িত্ব, অর্থাৎ নাগরিক দায়িত্ব অপরাধীকে ধরিয়ে দেয়া, প্রশাসন হাতে তুলে দেয়া, দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু কি হচ্ছে, আমরা আইন হাতে তুলে নিচ্ছি, তার মানে কি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি এতটাই খারাপ, এতটাই মানে দেশে অরাজকতা বিরাজ করছে যে আইন আমাদেরকে হাতে তুলে নিতে হবে? আইন হাতে তুলে নিতে পারে কারা? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেমন বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়িতে নিয়েছে। কেন? তাদের উপরে হামলা হয়েছে আইন রক্ষার্থে, আত্মরক্ষাতে তারা গুলিবর্ষণ করেছে, সেটা তারাই কেবলমাত্র পারে। কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমরাই কি বিচার করতে পারবো? বিচার করার সক্ষমতা আমাদের? আমরাই কি তাদের অপরাধের মানদণ্ড বিচার করে আইনি পদক্ষেপ নিয়ে সাথে সাথে আমরা একটু গণপিটুনির মাধ্যমে আমরা হত্যা করলাম? এই ধরনের হত্যাকাণ্ড বাংলাদেশে বন্ধ হওয়া উচিত। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা যে মানবাধিকারের কথা বলে থাকি, সেই মানবাধিকারের
যে সঠিক বাস্তবায়ন এবং সেই পথে তরুণ প্রজন্ম, আমাদের শিক্ষার্থী, আমাদের শিক্ষিত সমাজের বা সুশীল সমাজের দায়িত্ব, সেটা আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না। আমাদের দরকার মানবাধিকারের পক্ষে কাজ করা এবং আইন হাতে তুলে না নেওয়া, এবং যারা আইন হাতে তুলে নিয়েছে, আপনি দেখেছেন, আপনি শিরোনামেই বলছিলেন 6 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা কিন্তু অপরাধের কথা স্বীকার করেছে। 164 ধারায় তারা জবানবন্দি দিয়েছে এবং তারা কারাগারে। এটা তো জাতি, এই বাংলাদেশ তো দেখতে চায় না। না, এবং এখানে একজন শিক্ষার্থী বলেছে যে আমার একটি মোবাইল চুরি হয়েছে, আমি অনেকটা ইমোশনালি তাকে করেছি। এটা ইমোশনালের জায়গা না। আপনি যে কথাগুলো বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে এই ধরনের বর্বরচিত হত্যা এবং একজন মানুষকে পিটিয়ে মেরে ফেলবে, এই ধরনের বিষয়গুলো প্রত্যাশা করা যায় না। কারণ প্রথমত পুরো জাতি যে বিষয়টা দেখেছে যে একজনকে হত্যা করা হয়েছে পিটিয়ে, এক। নাম্বার 2 হচ্ছে সেটি কারা করেছে, ছাত্র সমাজ। নাম্বার 3 হচ্ছে সেটি কোথায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটি প্রত্যাশা না, আমরা এটি প্রত্যাশা করি না। এই ধরনের বিষয়গুলোতে সরকার আরও প্রখর হবে এবং সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, সেটি প্রত্যাশা করি। অবশ্যই সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের কোনো বিকল্প নেই। বাংলাদেশের এখন সবথেকে বড় সংকট আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এবং সেই অবনতির জায়গায় বিবেচনা করে প্রয়োজনীয় যে সংস্কার প্রশাসনের দরকার, সেটি সংস্কার বাস্তবায়নের পাশাপাশি আমাদের কঠোরভাবে এই ধরনের অপরাধকে দমন করতে হবে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। আমরা চাই কল্যাণ সুন্দর বাংলাদেশ, আমরা চাই শান্তির বাংলাদেশ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য।